আমার ঘেন্না পাওয়ার যোগ্যতা তোর নেই, আর তো ভালোবাসা। কথাটা বলেই তুর্য অন্তিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তুর্য ভাইয়া, কি করছো? আমার লাগছে, আমি কিন্তু ফুপিকে বলে দেব। তুর্য কোনো কথা না বলেই অন্তির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়, তারপর একরকম জোর করেই। বিছানার এক পাশে গুটি গুটি মেরে চিত হয়ে শুয়ে আছে অন্তি, ঠিক তার পাশেই উবু হয়ে শুয়ে আছে তুর্য। অন্তি একবার তুর্যের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। স্বাভাবিকভাবেই অন্তির নখের দাগ তুর্যের পিঠে স্পষ্ট দেখা যাচ্ছে। অন্তি এক নজরে তাকিয়ে আছে বিছানার চাদরের লাল দাগের দিকে। এগুলো তো রক্তের দাগ। সাদা চাদরে রক্তের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। আজই অন্তি আর তুর্যর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। তুর্য অন্তির ফুফাতো ভাই। ফুপু এই বিয়েতে রাজি না থাকলেও অন্তির দাদির জেদের বশেই অন্তির আর তুর্যর বিয়েটা তড়িঘড়ি করে দিয়ে দেওয়া হয়। অন্তিরা 4 বোন, তাদের মধ্যে অন্তি সবার বড়। অন্তি সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। এরই মধ্যে অন্তির বাবার একটা রোড অ্যাক্সিডেন্টে ডান পাশটা প্যারালাইসিস হয়ে যায়। ব্যাস, অন্তির বাবার চাকরিটাও আর নেই। অন্তিদের পরিবারের এখন কোনো রকম হাত দশা। এদিকে তুর্য বিদেশ থেকে পিএইচডি করে এসে সবে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে নিয়োগপ্রাপ্ত। এমন সোনার টুকরো ছেলেকে এরকম একটা পরিবারে বিয়ে দিতে একেবারে নারাজ তুর্যের মা। যতই ভাইয়ের মেয়ে হোক, তবু এমন উচ্চশিক্ষিত ছেলেকে কোনো উচ্চ পরিবারেই বিয়ে দেওয়া যায়? ভাই যদি সুস্থ থাকতো, চাকরি বাকরি করতো, তাও হতো, কিন্তু এখন পরিবারের এই দশা, গোটা পরিবারটাই তো ছেলের ঘাড়ে এসে পড়বে। এরকম পরিবারে আত্মীয়তা করতে চায় না সে। কিন্তু বৃদ্ধ মা যখন অন্তিকে তার ঘরের বউ করার জন্য কাকুতি মিনতি করলো, আর তা সে ফেলতে পারল না। যদিও তার ধারণা ছিল তুর্য অন্তিকে একদম পছন্দ করে না, অতএব তুর্য নিজেই নানিকে এই বিষয়ে না করে দেবে। মনের মধ্যে একরাশ কালো মেঘ রেখেই এই বিয়েতে মত দিয়ে দিল অন্তির ফুপু তমসা বেগম। তুর্য 2 দিন হলো এদেশে ফিরেছে। বিয়ে নিয়ে আপাতত তার কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎ করেই নানুমণির বিয়ে নিয়ে মাতামাতি অনুনয় বিনিময় দেখে তুর্য আর কোনো কথা বলেনি। বলতে গেলে কোনো কথাই সে বলেনি। না বলেছে হ্যাঁ, না বলেছে না। মৌনতা সম্মতির লক্ষণ ভেবে সবাই তড়িঘড়ি করেই বিয়ের জোগাড় করা শুরু করে দেয়। অন্তি সবে টিউশন থেকে বাড়ি ফিরেছে। অন্তি বাড়ি ফিরতে দেখে দিদা আর মা তার গায়ে একটু হলুদ ছুঁয়ে দেয়। অন্তি অবাক হয়ে তাদের দিকে তাকাতেই তারা কোনো উত্তর না দিয়ে অন্তিকে একটা লাল বেনারসি শাড়ি বার করে দেয়। অন্তি অবাক হয়ে তাকায় মায়ের দিকে। এটা তো তোমার বিয়ের শাড়ি, এটা দিয়ে আমি কি করব? আমাকে কেন দিচ্ছ? অন্তির মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না জুড়ে দেয়। এখন আমাদের অবস্থা তো জানিসই, এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তোকে একটু গয়না পরিয়ে দেব, সে সামর্থ্য আল্লাহ আমাদের দেয়নি। অন্তি অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। অন্তির মা আর দাদি মিলে অন্তিকে সাজিয়ে গুছিয়ে বিছানায় বসিয়ে দেয়। অন্তি শুধু অবাক হয়ে তাদের কর্মকাণ্ডগুলো দেখছে। এরই মধ্যে তুর্যকে নিয়ে তুর্য, ছোট ভাই, বড় ভাবি আর বাবা চলে এসেছে। এই বিয়েতে মায়ের আপত্তি থাকলেও তুর্যের বাবার কোনো আপত্তি নেই, কারণ তুর্যের বাবা আর অন্তির বাবা সেই ছেলেকালের বন্ধু। অন্তি একা একা চুপচাপ বসে আছে। হঠাৎ করেই অন্তির ছোট বোন অন্তির কানে কানে এসে বলে, আপু, আজ তোর বিয়ে। অন্তি একবার চোখ তুলে তাকায় অর্ণার দিকে। আমি কিছুটা আন্দাজ করেছিলাম। শুনবি না কার সাথে বিয়ে? শুনে কি লাভ? বিয়ে তো হবেই, আমি না চাইলেও হবে। হ্যাঁ, তা হবে। জানিস আপু, তোর কার সাথে বিয়ে হচ্ছে? না, জানি না। কি করে জানবো? আমাকে তো কেউ কিছু বলেনি, না মা না দিদুন। তোর বিয়েটা তুর্য ভাইয়ের সাথে হচ্ছে। নামটা শোনা মাত্রই অন্তির বুকের ভেতরটা ধক করে ওঠে, চোখ দুটো ভিজে ওঠে। এই লোকটা কি কোনো দিনও আমাকে শান্তি দেবে না? আবার আমাকে সে আগের দিনের মতো মনে মনে কথাগুলো বলল। অর্ণা অন্তির দিকে তাকিয়ে একগাল হেসে হাত দুটো বাড়িয়ে দেয়। দেখ আপু, তুর্য ভাইয়া আমাদের সবার জন্য কত চকলেট, আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গিফটও এনেছে। এগুলো গতকালই দিয়ে গেছিল, শুধু তোর জন্য আনেনি, আবার তোকে কিছু দিতেও মানা করে গেছে। কথাগুলো বলেই অর্ণা বাইরে চলে যায়। বর চলে এসেছে। বেশ ঘরোয়াভাবে অন্তির সাথে তুর্যের বিয়েটা হয়ে যায়। সব নিয়ম শেষে কবুল বলার পরপরই হঠাৎ তুর্য উঠে দাঁড়ায়। সবাই অবাক হয়ে তাকায় তুর্যের দিকে। কি হয়েছে বাবা? দাদু ভাই, কি হলো?
তুমি উঠে দাঁড়ালে কেন? নানুমণি, আশা করি এখানে আমার প্রয়োজন শেষ, আমি আসছি। মানে কি বাবা, কোথায় যাচ্ছ তুমি? তোমরা অন্তিকে নিয়ে বাড়ি এসো, আমি যাচ্ছি। কথাগুলো বলেই তুর্য সেখান থেকে বেরিয়ে যায়। সবাই তো অবাক। অনেক ডাকাডাকির পরেও তুর্য পেছন ফিরে তাকায় না। অন্তির গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অন্তির অন্তরাত্মা বলে ওঠে, এই তো সবে শুরু হয়েছে, হয়তো সামনে আরো অনেক বেশি অবহেলা অপেক্ষা করছে। অবশেষে তুর্যের পরিবারের লোকেরাই অন্তিকে বাড়িতে এনে তোলে। সবাই অন্তিকে ড্রয়িং রুমে রেখেই যে যার ঘরে চলে যায়। অন্তি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। কোন দিকে যাবে সে ঠিক বুঝে উঠতে পারছে না। বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকেও কারো হুদিস মিলল না। এদিকে তমসা বেগমেরও কোনো হুদিস নেই। সে তো ঘরের দরজায় এঁটে বসে আছে, তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তুর্য কেন অন্তিকে বিয়ে করতে রাজি হলো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তির পা ব্যথা হয়ে গেছে। অন্তি সবেমাত্র কাউকে একটা ডাকতে যাবে, তখনই তাকে দেখে তুর্যের ছোট ভাই তিয়াস ওপর থেকে সিঁড়ি বেয়ে নামছে। অন্তি তিয়াসকে দেখে একটু এগিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। ভাইয়া, কোন দিকে যাব? আমি তো এই নতুন বাড়িতে কখনো আসি নাই। উফ, আমার ভুল হয়ে গেছে। তোমাকে তোমার ঘর পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম বড় ভাবি হয়তো। আচ্ছা বাদ দাও, চলো আমার সাথে। তিয়াস অন্তিকে ঘরে রেখে বেরিয়ে আসে। অন্তি গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখছে। ঘরটা দেখে বোঝাই যাচ্ছে না এটা কোনো বাসর ঘর। ঘরটা স্বাভাবিকভাবেই বেশ ছিমছাম পরিপাটি করে গোছানো। তুর্য ভাইয়া তো আগে এত গোছানো ছিল না। বাহ, বিদেশ গিয়ে তুর্য ভাইয়ের বেশ উন্নতি হয়েছে। কথাটা বলে পেছন ফিরে তাকাতেই দেখে তুর্য একদম অন্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে অন্তি ভূত দেখার মতো চমকে ওঠে। আসলে ভাইয়া না, মানে। অন্তি তুর্যকে পাশ কাটিয়ে কাবাটের দিকে এগিয়ে যায়। কাবাট থেকে একটা ধবধবে সাদা বেড কাভার বের করে অন্তিকে ধরিয়ে দেয়। নে, এটা দিয়ে আমি কি করব? পড়বি? কি? এটা তো বিছানার চাদর, জামা না, এটা তো পরা যায় না। বাহ, চিনতেই তো পারলি এটা বেড কাভার। তাহলে বেড কাভার যা করে তাই করবি। কিন্তু বিছানায় তো একটা চাদর বেছানো আছে। যা বলেছি তাই কর, এত বেশি পাকা কথা বলিস কেন? অন্তি মাথায় নিচু করে খুব যত্ন সহকারে বেড কাভারটা বিছানায় বিছিয়ে দেয়। তুর্য ভাইয়া, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? অন্তি কথাটা বলে পিছন ফিরতেই তুর্য অন্তিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর তুর্য অন্তিকে বিছানায় চেপে ধরে। আমার ঘেন্না পাওয়ার যোগ্যতা তোর নেই? আর তো। তুর্য ভাইয়া, কি করছো? আমার লাগছে, আমি কিন্তু ফুপিকে বলে দেব। তুর্য কোনো কথা না বলেই অন্তির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সামান্য খিচুড়িও রান্না করতে পারিস না, অথচ এত বড় বাড়ির বউ হওয়ার স্বাদ। ফুপ্পি, চুপ কর, একটা কথা বলবি না। তুই কি ভেবেছিস তোরা আমার মাকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের ঘাড়ে চেপে বসে ওর ঘাড় ভেঙে খাবি? ভুল করে এমন ভাবিস না। তোর গোষ্ঠীকে চালানোর জন্য একটা টাকাও আমার ছেলে তোকে দেবে না, অন্তত আমি বেঁচে থাকতে তা তো নয়, বুঝলি? কথাটা বলে তমসা বেগম রান্নাঘর থেকে চলে যায়। অন্তি থম মেরে দাঁড়িয়ে আছে। এই ফুপ্পিকে যেন সে আগের ফুপ্পির সাথে কিছুতেই মেলাতে পারছে না। আগে যখন ফুপ্পি অন্তিদের বাড়িতে আসতো অন্তিকে কতই না আদর করতো, আর আজ সকালবেলা অন্তির ঘুম ভাঙে তুর্যের চিৎকার চেঁচামেচিতে। তুর্য বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে খুব জোরে জোরে কথা বলছে। বোধহয় খুব রেগে আছে ও। অন্তি গুটি গুটি পায়ে একটু এগিয়ে গিয়ে বারান্দায় উকি দিতেই দেখে তুর্য ফোনে কারোর সাথে খুব ঝগড়া করছে। অন্তি বরাবরই তুর্যের রাগকে খুব ভয় পায়, তাই আর সেদিকে না এগিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। অন্তি গোসল করে ফ্রেশ হয়ে বের হতেই দেখে তুর্যের ফোনটা বাজছে। অন্তি এদিক ওদিক উকি ঝুঁকি মারে, কিন্তু তুর্যকে আশেপাশে কোথাও দেখতে পায় না, অথচ ফোনটা বেজেই চলেছে। অন্তি কি মনে করে ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। জান, আমি তোমায় খুব ভালোবাসি, খুব খুব। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। প্লিজ তুমি ফিরে এসো, প্লিজ, আমি তোমাকে ছাড়া। হ্যালো। কথাগুলো শুনে অন্তি কি বলবে বুঝতে পারছিল না, তাই মেয়েটাকে থামানোর জন্য এই উপায়। হ্যালো, কে বলছেন? কে আপনি? তুর্য বেবির ফোন আপনার কাছে কেন? কি হলো, চুপ করে আছেন কেন? আমি আমি আসলে তুর্য ভাইয়া তো। ব্যাস এইটুকু বলতেই পেছন থেকে কেউ একজন ছো মেরে অন্তির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। অন্তি পেছন ফিরে তাকাতেই তুর্য অন্তির হাতটা পেঁচিয়ে ধরে। তোর এত সাহস হয় কি করে আমার জিনিসে হাত দিস? আহ তুর্য ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি। খুব সাহস বাড়ছে না তোর? কি মনে করেছিস বিয়ে করছি বলে মাথায় উঠে গেছিস?
এত সাহস আসে কোথা থেকে? এইসব সাহস গিয়ে তোর সাগর ভাইয়াকে দেখা, আমাকে না। তুর্য এক নাগাড়ে কথাগুলো বলে অন্তির হাতটা আরো শক্ত করে ধরে। ও মা গো, আপনার ফোন বারবার বাজছিল, আপনি কোথাও ছিলেন না। আমি ভেবেছিলাম হয়তো জরুরি কোনো ফোন, তাই আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। অন্তি এবার জোরে জোরে কেঁদে দেয়। তুর্য এবার হাতের বন্ধন আলগা করে দেয়। অন্তি ছুটি লাগায় ফুপ্পির কাছে। ফুপ্পিকে বলে দেবে তুর্য ভাইয়া ওকে মেরেছে, আর কাল রাতে তো না 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 সব বলে দিবে ও ফুপ্পিকে। অন্তি একরকম ছুটতে ছুটতে ফুপ্পির কাছে যেতেই মাঝ পথে ধাক্কা খায় বড় ভাবির সাথে। আউস, এভাবে ছুটছো কেন? দেখে চলতে পারো না? ধুর। সরি ভাবি, আমি আসলে দেখতে পাইনি। যত্ত সব। ভাবি, তুমি কি কোথাও বেরোচ্ছ? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অন্তি এবার চুপ হয়ে যায়। প্রভা ভাবির কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি অন্তি। বাবা বড় ভাই আর ভাবিকে দাওয়াত দিয়ে সে কি এলাহি কাণ্ড করেছিল। তখন তো বড় ভাবি হয়তো খুব রেগে আছেন, তাই এমন ব্যবহার করলেন। অন্তি মনে মনে কথাগুলো বলে। এদিকে অন্তিকে মুখ ভেঙে প্রভা বেরিয়ে যায়। অন্তি আবার স্যুট লাগায় ফুপ্পির কাছে। কাল থেকে একবার ফুপ্পিকে দেখেনি, তাই মন কেমন কেমন করছিল। অন্তি ফুপ্পির ঘরের সামনে দাঁড়াতেই কানে আসে তমসা বেগম ফুপ্পার সাথে বেশ চিৎকার চেঁচামেচি করছে। দয়া দেখিয়ে তো মেয়েটাকে আমার ছেলের ঘরে চাপালে, তারপর কি হবে? ও কি আমার ছেলের যোগ্য বলো? চুপ করো তো। অন্তি কত ভালো মেয়ে, তা কি তুমি জানো না? রাখো তোমার ভালো মেয়ে, আমার ছেলে বিয়ে করবে কোনো বড় লোকের বেটিকে, আর তা না ও তোমার নিজের ভাইয়ের মেয়ে। ওদের কি অবস্থা তা তুমি জানোই, তাতে আমার কি? অন্তি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শোনে। ফুপ্পি, তমসা বেগম মুখ তুলে তাকায়। কি হয়েছে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলি? না না ফুপ্পি, আসলে তুর্য ভাই আমাকে মেরেছে, দেখো। হাত দেখিয়ে কথাটা বলল অন্তি। বেশ করেছে, মেরেছে। এখন এসব ন্যাকামো না করে কাজ টাজ কিছু কর। বাড়িতে দুইটা বউ থাকতে কাজের লোকের রান্না খাবো নাকি আমরা? অন্তি, হ্যাঁ ফুপ্পি, গিয়ে একটু খিচুড়ি করতো, তোর মা খুব ভালো রান্না করতো। অন্তি ফুপ্পির ধমকানি শুনে এইটুকুও বলতে ভুলে গেছে যে সে রান্না করতে জানে না। বাবা মায়ের প্রথম সন্তান হওয়ার খাতিরে মা কখনো এক গ্লাস পানিও নিজে নিয়ে খেতে বলেনি। অন্তি রান্নাঘরে এসে অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছে না। একেই তো অপরিচিত জায়গা, তার উপর এসব কাজের কোনো অভিজ্ঞতা নেই। মাঝে তমসা বেগম একবার রান্নাঘরে এসে অন্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাগে গজগজ করতে করতে কথাগুলো শুনিয়ে উপরে চলে যায়। তমসা বেগমের রান্না করে খিচুড়ি চাই মানে চাই, এবং সেটা অন্তিকেই রান্না করতে হবে। এত বড় বাড়ির বৌমা শাশুড়ির এতটুকু আবদার না রাখতে পারলে এমন অযোগ্য বউ দিয়ে কী করবেন উনি? অন্তি ওখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে পানি পড়ছে। মানুষগুলো হঠাৎ করে এমন পাল্টে গেল কি করে? সম্পর্ক পাল্টে গেলে কি মানুষও পাল্টে যায়? অন্তি বেখেয়ালে চুলায় বসানো গরম পানির দিকে হাত বাড়াতেই কেউ একজন হাতটা চেপে ধরে। তুর্য ভাইয়া তুমি? কোথায় দাঁড়িয়ে আছিস হুঁশ নেই? এখনই হাতটা পুড়িয়ে ফেলতিস। না মানে ফুপ্পি আমাকে রান্না করতে বলেছে, কিন্তু আমি তো কোনো কাজের নই। মানে? তুই যে কোনো কাজের নস সেটা আমি জানি। ও, তুই এখন উপরে যা, আমি করে দিচ্ছি। মানে? যেতে বলেছি। যাচ্ছি। যেতে যেতে অন্তি হঠাৎ করে পিছন ফিরে তাকায় তুর্যর দিকে। আচ্ছা, সকালে যে আপনাকে ফোন করেছিল সে কে? ও সেই মেয়ে যাকে আমি ফিরে গিয়ে বিয়ে করব। ও সেই মেয়ে যে আমাকে ভালোবাসে। ও সেই মেয়ে যে আমার জন্য সব করতে পারে। ও তোর মতো স্বার্থপর আর চরিত্রহীনা নয়। তাহলে আমাকে বিয়ে কেন করলেন? আর কাল রাতে অমনি বা কেন করলেন? আমার ইচ্ছে হয়েছিল তাই। কথাগুলো বলেই তুর্য কাজে মন দেয়। অন্তি ছুট লাগায় নিজের ঘরের দিকে। আবার সে অতীতের একটা মিথ্যে, একটা খুব বড় মিথ্যে। প্রেয়সীর রূপের বর্ণনা দেওয়ার জন্য তার এলোমেলো অগোছালো চুল, চোখের নিচে লেপ্টে যাওয়া কাজল আর হালকা গোলাপি ঠোঁটের বাঁকা হাসি যথেষ্ট। প্রত্যেক প্রেমিক পুরুষের কাছে প্রেয়সীর প্রতি অনুভূতিগুলো কেবল লোকচক্ষের আড়ালে মাথা চারা দিয়ে ওঠে। প্রেয়সীর কাছে সেই অনুভূতিগুলোকে ব্যক্ত করার জন্য কোনো সূচনা বা উপসংহারের প্রয়োজন হয় না। কিন্তু যখন প্রেয়সী সামনে থাকে তখন অনুভূতিগুলো ব্যক্ত করার জন্য ভাষা থাকে না। শুধু একজোড়া তৃষ্ণাত্মক চোখ সর্বদা একটা উত্তরই খুঁজে বেড়ায়। যেই ভালোবাসার ঝড় আমার হৃদয়ে বইছে, সে একই ঝড় কি প্রেয়সীর হৃদয়কে উতলা করে তুলেছে? এতটুকু পড়তেই কেউ একজন পেছন থেকে এসে ছো মেরে অন্তির হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়। অন্তি রান্নাঘর থেকে ছুটে ঘরে আসার সময় ধাক্কা খায় তুর্যের টেবিলের সাথে।
ওপর থেকে একটা নীল রঙের ডায়েরি এসে পড়ে অন্তির পায়ের কাছে। অন্তি ডায়েরিটা হাতে তুলে নেয়। কয়েকটা পৃষ্ঠা পরে লেখাগুলো চোখে পড়ে। অন্তির আগে ফসফস করতে করতে পেছন ফিরে তাকায়। তুর্যকে দেখে মুহূর্তেই সব রাগ যেন ভেনিশ হয়ে যায়। তুর্য সেই নীল রঙের মলাটোয়ালা ডায়েরিটা নিয়ে দাঁড়িয়ে আছে। তোর স্বভাব কখনো বদলাবে না? মানে? অন্যের গোপন জিনিসে হাত দিতে লজ্জা করে না? জানিস না ডায়েরি মানুষের ব্যক্তিগত সম্পদ? সকালের কথা ভুলে গেলি? এটা তোমার না মানে আপনার? ঘর আমার, বিছানা আমার, এই ঘরে যা থাকবে সবই তো আমার। কিছু বুঝলি? কি? এই ডায়েরিটা তো মানে আপনার। এর চেয়ে বেশি বোঝার ক্ষমতা তোর নেই। আর চেষ্টাও করিস না, না হলে দেখবি তোর বোঝার ঠেলায় পাগলা করত অব্দি পৌঁছে গেছিস। আচ্ছা, আর শোন, আমি তোর সাগর ভাইয়া না যে আমার সব গোপন জিনিস তোর জন্য উন্মুক্ত থাকবে। এখন চল। কোথায় যাব? বাড়ে, রান্নাঘরে। কেন? কেন মানে কি? আমাকে কি তোর কাজের লোক মনে হয় নাকি আমি রাঁধুনে? আমি তো পারি না। আমি শুধু তোকে হেল্প করব আর তুই সব কিছু নিজের হাতে করবি। ও, কেন? তুমি কি আমার হেল্পার? কি? না না, কিছু না, চলুন যাচ্ছি। অন্তি গুটি গুটি পায়ে হাঁটা ধরে রান্নাঘরের দিকে। অন্তি তুর্যর বলা সব ইনস্ট্রাকশন অনুযায়ী বেশ দ্রুতই খিচুড়িটা বানিয়ে ফেলে। এদিকে তুর্যকে রান্নাঘরে যেতে দেখে তমসা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কথায় আছে আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই, তাতে নাকি একসময় দুজন মিলেমিশে এক হয়ে যায়। অথচ কাল পর্যন্ত তমসা বেগমের কাছে তুর্য আর অন্তি ছিল তেল আর জল, যা কখনো মেশে না। তমসা বেগম এখন নিজেই নিজের হাত কামড়াচ্ছে। কাল রাতেই দুজনকে আলাদা করে দেওয়া উচিত ছিল, তাহলে আজ সকালে ছেলেকে এভাবে বউয়ের আঁচল ধরে ঘুরতে দেখতে হতো না। এত হিন্দি সিরিয়াল দেখে লাভ কি হলো? সিরিয়ালের একটা ট্রিক্সও তো খাটাতে পারলো না। এত বড় একটা বিষয় কাল রাতে যে কেন মাথায় আসলো না? ধুর, এসব হাজার হাজার চিন্তা মাথায় ভিড় করতেই অন্তি হাজির গরম গরম খিচুড়ি নিয়ে। ফুপ্পি, এই নাও তোমার জন্য আমি। হয়েছে হয়েছে, বানিয়েছিস তো ওই খিচুড়ি, তার আবার এত ন্যাকামো। তাও হতো যদি নিজের হাতে করতিস, সেটাও করিয়েছিস আমার ছেলেকে দিয়ে। না না, উনি তো শুধু। চুপ, নিয়ে যায় এগুলো এখান থেকে। আমার খিচুড়ি খাওয়ার শখ মিটে গেছে। অন্তি মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। অন্তি একরকম ছুটে ছুটেই ঘরে আসে। ঘরে এসে এদিক ওদিক উকি ঝুঁকি দেয়। তুর্য নেই আশেপাশে কোথাও। হঠাৎ করে অন্তির মনে পড়ে আজ যে তার কলেজে একটা টেস্ট এক্সাম আছে, অথচ এত বড় কথা সে ভুলেই গিয়েছিল। অন্তি কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়ে। প্রথমে যাবে নিজের বাড়ি, তারপর বইপত্র গুছিয়ে কলেজে। কিন্তু সময়ের অভাবে আর বাড়ি যাওয়া হয় না। অন্তি একরকম ছুটে ছুটেই কলেজ পৌঁছে যায়। সারাদিন ক্লাস করে বাড়ি ফিরতে প্রায় 5টা বেজে গেছে। অন্তি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তখন থেকে বেল বাজিয়েই চলেছে, অথচ কেউই খুলছে না। অন্তি বেশ কয়েকবার বেল বাজিয়ে সেখানেই বসে পড়ে। এভাবে দাঁড়িয়ে থাকতে অন্তির একদমই ভালো লাগে না। অন্তি আরেকবার কলিং বেল বাজাতেই যাবে, অমন সময় কেউ একজন এসে দরজাটা খুলে দেয়। অন্তি মাথা তুলে তাকায়, তুর্য দাঁড়িয়ে আছে। অন্তি তুর্যকে পাশ কাটিয়ে ভেতরে যেতে নিলে তুর্য অন্তির হাত চেপে ধরে। কি? অন্তি মুখ দিয়ে শব্দটা বের করার আগেই তুর্য অন্তির গালে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তি ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। তোর সাগর ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে মনে হয়? তোর তো সাগর ভাইকে একদিন না দেখলে মন কেমন করে। তা কোন হোটেলে উঠেছিলি? তোরা আমাকে আগে বললেই আমি তো নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম। কথাগুলো বলেই তুর্য বেরিয়ে যায় সেখান থেকে। অন্তি কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে থাকে, তারপর কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এদিকে তমসা বেগম আর প্রভা গোটা ঘটনাটা দেখে। তমসা বেগমের মাথায় সাগর নামটা একেবারে গেঁথে যায়। তার মানে এই মেয়েটাকে কাবু করার উপায় হলো এই সাগর। এতদিন হিন্দি সিরিয়াল দেখার ফায়দা বোধ হয় এখন পেতে চলেছি। কথাটা বলেই তমসা বেগম মনে মনে একগাল হেসে হাঁটা ধরে নিজের ঘরের দিকে। ভাবিকে ফোন করতে হবে, সাগরের ব্যাপারে খোঁজ নিতে হবে। এদিকে সারা বিকেল পেরিয়ে সন্ধে, সন্ধে পেরিয়ে রাত, অথচ তুর্যর কোনো খবরই নেই। অন্তি সারা রাত অপেক্ষা করেও তার অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। হঠাৎই অন্তির কানে একটা ফোনের রিংটোনের শব্দ আসে। অন্তি শব্দের উৎস খোঁজ করতে চোখে পড়ে তুর্যর ফোনটা। তুর্য রেগে মেগে বেরিয়ে যাওয়ার সময় ফোনটা রেখে চলে গেছে। অন্তি ফোনটা তুলবে না করেও ফোনটা রিসিভ করে। আবার সেই মেয়ের গলা। সে আধা ভাঙা বাংলায় বলতে শুরু করে, জান আমি আসছি তোমাকে আমার সাথে ফিরে নিয়ে আসার জন্য। তোমার মেম সাহেব তোমাকে ছাড়া বাঁচবে না। হয় তুমি আমার সাথে ফিরবে, না হয় আমার যা করার তাই করব। তুমি আর আমাকে আটকাতে পারবে না। আমি তোমার হাতের খেলার পুতুল নই যে আমার সাথে যা ইচ্ছে তাই করবে।
এটুকু বলেই মেয়েটা ফোনটা রেখে দেয়। অন্তি ফোনটা যথাস্থানে রেখে চুপচাপ বসে পড়ে। তাহলে কি এই সেই মেম সাহেব যার জন্য তুর্য ভাইয়া যে কোনো দিনও আমার ছিল না, সে আমার হবে কি করে? নামহীন সম্পর্কগুলো এমনই হয়, যার কোনো পরিসীমা থাকে না। কখনো সেই সম্পর্কের সীমানা হয় অসীম, কখনো বা শূন্য থেকে শুরু হয়, শূন্যতেই মিলিয়ে যায়। হঠাৎ করেই পেটের ওপর একটা ঠান্ডা হাতের স্পর্শে অন্তির ঘুম ভেঙে যায়। অন্তি বেডসাইডে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। অন্তি চোখ খুলতেই তুর্যকে দেখতে পায়। ঘড়িতে এখন রাত 1:20। তুর্য গত রাতের মতো আজও অন্তিকে কাছে টানছে, কিন্তু অন্তি কি মনে করে তুর্যকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। তুর্য ভাইয়া, তুমি তোমার মেম সাহেবকে নিয়ে ভালো থাকো, তুমি না তাকে ভালোবাসো? প্লিজ আমাকে আমার এই শিকল থেকে বন্দি দাও। কেন এভাবে আমাকে বন্দিনী করে রেখেছ? ও ফুপি গো, তোমার ছেলে আমাকে মেরে ফেললো, তুর্য ভাইয়া ছাড়াও আমার দম বন্ধ হয়ে আসছে। তখন অন্তি কথাগুলো শেষ করার আগেই তুর্য হুট করে অন্তির গলা চেপে ধরে। যদি সে পারত তো এখনই অন্তিকে মেরে ফেলতো, পরক্ষণে অবশ্য আবার বাঁচিয়ে তুলতো। তবুও তাতে কষ্টটা হয়তো একটু কমতো। তুর্য অন্তির গলা ছেড়ে দিয়ে সজোরে ধাক্কা মারে অন্তিকে। অন্তি দেয়ালে গিয়ে ঠোকর খায়। যদি পারতাম এক্ষুনি তোকে মেরে ফেলতে, তাই তো? তাতে তো আমারই ভালো হতো, আমাকে আর এই বন্দিনী দশায় থাকতে হবে না। ছোটবেলা থেকেই তো তাই করেছো। অন্ত এটা করিস না, অন্ত এর সাথে কথা বলিস না, ওর সাথে মিশিস না। উফ, সারা জীবন তোমার এই নানা শুনতে শুনতে আমি ক্লান্ত। তুমি বোধহয় তোমার মেম সাহেবকে এত নানা করতে না যতটা আমাকে করো। কথাগুলো বলে অন্তি তুর্যর দিকে তাকায়। তুর্য মাথা নিচু করে রেখেছে। হঠাৎ করেই তুর্যের মুখে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। এবার অন্তি ভয় পাচ্ছে তুর্যের এই হাসিকে। সে খুব ভয় পাচ্ছে। তোর খুব মুক্তির স্বাদ, তাই না? না মানে, মুক্তি মানে কি জানিস? একা থাকা। একা থাকলে যা ইচ্ছে করা যায়, কেউ কিছু বলতে পারে না। আজকের জন্য তুইও মুক্ত। কথাটা বলেই তুর্য অন্তিকে কোলে তুলে নেয়। এ বাবা, কি করছো? তোকে মুক্তি দিচ্ছি, কাল ভোর পর্যন্ত তুই মুক্ত। কথাটা বলেই তুর্য অন্তিকে বারান্দায় দাঁড় করিয়ে দেয়। এখানে? তুই এখানে থাকবি একা একা, স্বাধীনভাবে। মানে কি? তুর্য আর কোনো কথা বাড়ায় না, অন্তিকে বারান্দায় রেখে ধাম করে দরজাটা বন্ধ করে দেয়। এদিকে বেচারি অন্তি তো চিৎকার করেই যাচ্ছে, তুর্য ভাইয়া, আমার মুক্তি চাই না, আমি তোমার সাথেই থাকবো, প্লিজ আমাকে ভেতরে নিয়ে যাও। ভেতর থেকে তুর্যর কোনো সাড়া নেই। এই যে শুনুন না, প্লিজ দরজাটা খুলুন। তুর্য ধুম করে বারান্দার লাইটটা অফ করে দেয়। এদিকে বারান্দাটা সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে গেছে। অন্তি আরও জোরে জোরে কেঁদে ওঠে। তুর্য ভাইয়া, আমি তো অন্ধকার খুব ভয় পাই, তুমি তো জানো, প্লিজ দরজাটা খোলো। চুপ করবি? আর একবার যদি তোর মুখ থেকে কোনো শব্দ বের হয় তাহলে কিন্তু আশা করি সেদিনের কথা তুই ভুলিসনি। অন্তি এবার চুপ হয়ে যায়। সেবার অন্তি তার বড় খালা মুনির বাড়িতে বেড়াতে যায়। অন্তি তখন মোটামুটি ছোট, সবেমাত্র ক্লাস 7-এ উঠেছে আর তুর্য কলেজে পড়ছে। অন্তির খালার বাসায় তুর্য আর তিয়াস দুজনকেই নিয়ে যায় অন্তির বাবা। তিয়াস আর অন্তি প্রায় সমবয়সী। তুর্য মোটামুটি ছেলেবেলা থেকেই মামা মামির কাছেই বড় হয়েছে। অন্তির বাবার খুব ইচ্ছে ছিল একটা ছেলের বাবা হবে। সেই শখ মেটাতেই তুর্যকে নিজের কাছে রেখেছিল। এদিকে তুর্যর বাবাও তখন ব্যবসায় খুব খারাপ অবস্থা, 3 ছেলের দায়িত্ব সামলাতে পারছিলেন না। সে সুবাদে তুর্যকে নিজের ছেলের চেয়ে কম কখনো ভাবেনি অন্তির বাবা। অন্তির বড় খালার বাসার পাশেই একটা বিশাল নদী আছে। অন্তির বরাবরই পানির প্রতি একটা বিশেষ টান। তার উপর সাগর ভাই অন্তিকে বলেছে সে তাকে নদীতে নিয়ে যাবে গোসল করাতে। অন্তিকে আর আটকায় কে? সাগর অন্তির বড় খালার ছেলে। সাগরও অবশ্য তুর্যের চেয়ে বয়সে ছোট, তবুও অন্তি ভর দুপুরবেলা সবার চোখ ফাঁকি দিয়ে সাগরের হাত ধরে বেরিয়ে যায় নদীর উদ্দেশ্যে। অবশ্য তাদের সাথে তিয়াসও ছিল না শুধু তুর্য, কারণ তুর্য তখন তার মামার সাথে গ্রাম ঘুরতে ব্যস্ত। পানিতে 3 জন বেশ মাতামাতি করছিল। হঠাৎ করেই কারো একজনের হুঙ্কারে অন্তি কেঁপে ওঠে। পারে তুর্য এসে দাঁড়িয়ে আছে। অন্তি মাথা নিচু করে পানি থেকে উঠে আসে। তখন অন্তিকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়। বেশি কিছু বলে না, তবে সেদিন মাঝরাতে অন্তির ঘুম ভাঙে ঠান্ডা পানির ঝাপটায়। অন্তির চোখ খুলে তাকায়, দেখে তুর্য হাঁটু গেড়ে অন্তির সামনে বসে আছে। তুর্য ভাইয়া, তুমি এখন? বারণ করেছিলাম আমি। কি? সাগরের সাথে? সরি। আমার কথা শুনতে তোর খুব খারাপ লাগে, তাই না? হ্যাঁ মানে না। ওকে। সেবারও তুর্য অন্তিকে অন্ধকার বারান্দায় রেখে এসেছিল। অন্তি ভয়ে চিৎকার করলে
তুর্য অন্তির হাত মুখ বেঁধে রেখে দিয়েছিল। অবশ্য তুর্য সেদিন অন্তির সাথে ছিল, কিন্তু আজ অন্তি একা। এত অন্ধকারের মাঝেও সে একা। অন্তির সাথে কেউ নেই, তুর্যও নেই। সকালবেলা অন্তির ঘুম ভাঙতেই দেখে দরজাটা খোলা। অন্তি সারা রাত ভয়ে কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে যায়। অন্তি ঘরে এসে দেখে তুর্য বিছানায় উবু হয়ে ঘুমাচ্ছে। কাল রাতের কথা মনে পড়তে অন্তির রাগে গা জ্বলতে থাকে। অন্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নিচে চলে যায়। ফুপ্পির কাছে যাবে সে, ফুপ্পিকে বলবে তুর্য ভাইয়া কাল রাতে আবারও ওই রকম করেছে। আগের বারের বেলায় সকালে অন্তি কেটে কেটে বাড়ি মাথায় করেছিল। তমসা বেগম এসব শুনে তুর্যকে যা তা বলে বকে দিয়েছিল। সবাই তো অবাক, এত বড় ছেলেকে মা এভাবে বকে। অন্তি মুখ গোমরা করে ফুপ্পির ঘরে চলে যায়। ফুপ্পি শোনো। তমসা বেগম রাগে কটমট করতে করতে অন্তির দিকে তাকায়। ওই যে এলো বড় লোকের বেটি, তার তো দেখি 10টার আগে ঘুম ভাঙে না। এবার অন্তি চুপ হয়ে যায়। সে তো ভুলেই গিয়েছিল ফুপ্পি আর আগের মতো নেই, অনেকটা বদলে গেছে। অন্তি মাথা নিচু করে জবাব দেয়, ফুপ্পি এখন তো 8টা বাজে, 10টা কই বাজলো? ওই যে এলো লাট সাহেবের কন্যা। তুই বাবা কোন জমিদার যে তোকে 8টা পর্যন্ত ঘুমাইতে হবে? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তো করবি না, শুধু তোর গোটা পরিবার মিলে আমার ছেলেটাকে চুষে খাবি। না না ফুপি, চুপ, যা রান্নাঘরে যা, চাটা করে সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আয়, আর হ্যাঁ আমাকেও দিয়ে যাস। অন্তি আর কথা বাড়ায় না, সোজা রান্নাঘরে চলে যায়। তমসা বেগমের ব্যবহার আর কারো কানে না গেলেও তিয়াসের কানে ঠিকই যায়। তিয়াসের তো রীতিমতো ইচ্ছে করছিল মাকে গিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিতে। মা হুট করে কেন যে এত পাল্টে গেল। এইটুকু পিচ্ছি মেয়েকে রান্না করতে বলছে, অথচ বাড়ির বড় বউ সে কিনা কোনো দিনও 9টা-10টার আগে ঘুম থেকে ওঠেই না। তিয়াস একটা লম্বা দম নিয়ে রান্নাঘরে হাঁটা ধরে, উদ্দেশ্য অন্তিকে সাহায্য করা। তমসা বেগম তো আগেই কাজের লোকেদের রান্নাঘর থেকে ভাগিয়ে দিয়ে এসেছে। তার নাকি ছেলের বউয়ের হাতের রান্না খেতে ইচ্ছে করছে। অন্তি আর তিয়াস মিলে কোনো রকমের চা আর সামান্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে ফেলে। অন্তির শরীরটা কেমন যেন খারাপ করছিল। সারা রাত বারান্দার মেঝেতে শুয়ে এই অবস্থা। তিয়াস অন্তির হাতে একটা কফির মগ ধরিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। কফিটা তুর্যকে দিয়ে সে যেন রেস্ট করে, আর মায়ের জন্য ব্রেকফাস্ট তিয়াস নিজেই নিয়ে যাবে। অন্তি কফির মগটা নিয়ে ঘরে ঢুকবে, তখনই তার কানে আসে তুর্যর গলা। তুর্য কাউকে খুব জোরে জোরে বকছে। তোমার লিভ ইন করতে গিয়ে আমি বলেছিলাম, তুমি বিপদে পড়ছিল বলেই তো আমার ফ্ল্যাটে তোমার আশ্রয় দিয়েছিলাম। আমাদের মধ্যে যা কিছু হয়েছে তাতে আমাদের দুজনের সম্মতিতেই হয়েছে। আমরা দুজনেই লিভ ইন করছি, সো তুমি সব দোষ আমার একা দিতে পারো না। তুর্যর মুখে লিভ ইন কথাটা শুনেই অন্তি আর সামনের দিকে এগোয় না, সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। হঠাৎ কি মনে হতে অন্তি আবার সামনে এগিয়ে যায়। তুর্য তখন বিছানায় হেলান দিয়ে ঝগড়া করতে ব্যস্ত। অন্তি তুর্যর কাছে গিয়ে বেশ চিল্লানি দিয়ে ওঠে, ওগো শুনছো, তোমার কফি, নাও নাও খেয়ে নাও। তুর্য একবার অন্তির দিকে রাগী লুক নিয়ে তাকায়। অন্তি যে ইচ্ছে করে ফোনের ওপারের মানুষটাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছে তা তুর্য বেশ বুঝতে পারছে। তারপর ফোন নিয়ে বারান্দায় চলে যায়। প্রায় 20 মিনিট হতে চলল তুর্য বারান্দায় গিয়েছে কথা বলতে, তবুও কেন যেন তার কথা শেষই হচ্ছে না। কফিটা এতক্ষণে ঠান্ডা পানি হয়ে গেছে। অন্তির কেন যেন বেশ অস্বস্তি লাগছে। একটা ভুল সব ওলট পালট করে দিয়ে গেছে। অন্তি আর সেখানে না দাঁড়িয়ে হাঁটা ধরে রান্নাঘরের দিকে। শাশুড়ি ফুপ্পির হুকুম, আজ থেকে সব রান্না তাকেই করতে হবে। অবশ্য আজ তিয়াসও নেই, তার নাকি কলেজে কী সব কাজ আছে, তাই অন্তি হেল্প করার মতো কেউ নেই। কাজের লোকেদের টুকটাক সাহায্য নিয়ে অন্তি কোনো রকমের রান্নাবান্না কমপ্লিট করে ফেলে। এদিকে রান্না শেষ করতে করতে প্রায় 2:30 বেজে গেছে। এ নিয়ে শাশুড়ি ফুপ্পির সে কি রাগ, অন্তি নাকি ইচ্ছে করে দেরি করেছে রান্না করতে। যেহেতু তার ডায়াবেটিস আছে, নিয়মিত খেতেই হয় তাকে, কিন্তু দেরি করে রান্না করছে কারণ যাতে তার খাবার খেতে দেরি হয় আর সে যেন অসুস্থ হয়ে পড়ে। অন্তি ফুপ্পির কথায় কোনো প্রতিবাদ করেনি। তিয়াস একটু ফোঁসফোঁস করলেও বড় ভাবির কথার সাথে পেরে উঠতে পারেনি। এদিকে অন্তিও তিয়াসকে চুপ করিয়ে দিয়েছে। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেল। অন্তি সব কিছু গুছিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। তুর্যরও বোধহয় খাওয়া শেষ হয়ে গেছে। আজ সারাদিন তুর্য ঘর থেকে বের হয়নি। দুপুরের খাবারও সে ঘরেই খেয়েছে। সেই সকাল থেকে একবারও অন্তি তুর্যের কাছে যায়নি। ঘরে তুর্যের খাবারও পাঠিয়েছে তিয়াসের হাতে। কিন্তু এবার অন্তিকে ঘরে যেতেই হবে। সারাদিন রান্নাঘরে থেকে ঘেমে গোসল হয়ে গেছে, একটু ফ্রেশ না হয়ে উপায় নেই। অন্তি ঘরে যেতেই দেখে তুর্য সোফার উপর পা তুলে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। অন্তি বাঁকা চোখে একবার তুর্যর দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। তারপর কাভার্ড থেকে কাপড় বের করে সোজা ওয়াশরুমে ঢুকে যায়।
এইটুকু সময় তুর্য একবারও অন্তির দিকে তাকায়নি। অন্তি ওয়াশরুম থেকে বের হতেই তুর্য ডাক দেয় অন্তিকে। অন্ত। হুম। আজ বিকেলে মামার কাছে যাবি? বাবার কাছে? হ্যাঁ, কিন্তু কেন? মামাকে খুব দেখতে ইচ্ছে করছে। ও, তাহলে আপনি যান, আমি একদিন গিয়ে বাবাকে দেখে আসবো। আমার সাথে যাবি না? না, আমাকে আপনার সাথে দেখলে আপনার মেম সাহেব হয়তো আরও বেশি রাগ করবে। হুম। কবে ফিরছেন? কোথায়? আপনার মেম সাহেবের কাছে। খুব দ্রুত। ও। হুম। অন্ত, আমার এই বিয়ে করাটা ঠিক হয়নি। আমি তোর সাথে বড্ড বেশি অন্যায় করে ফেললাম। তোকে তোর সাগর ভাইয়ের কাছেই ছেড়ে দেওয়া উচিত ছিল। হে হে, অন্যায়ের কি আছে? আমি নিজের অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, আর আপনি জেনে বুঝে দিলেন। তবুও শোধবোধ তো হয়ে গেল। অন্ত, প্লিজ আমাকে অন্ত বলে ডাকবেন না। বহু বছর আগে একজন ছিল যে আমাকে অন্ত বলে ডাকতো। সে শুধু আমাকে অন্ত ডাকতো, আর কেউ না। আপনিও আর ডাকবেন না। তুই তাকে হারিয়ে ফেলেছিস। সে তো হারিয়ে গেছে। তা তো গেছেই। কোনো এক বিদেশি মেম সাহেব তাকে কেড়ে নিয়েছে। খেয়েছিস? না। তবে এখন খাবো। হুম, আমিও। অন্তি তুর্যকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে দ্রুত পায়ে হাঁটা ধরে নিচের দিকে। আর এক মুহূর্ত দাঁড়ায় না সে তুর্যের সামনে। তুর্য হাতে সিগারেট নিয়ে হাঁটা ধরে বারান্দার দিকে। যদিও দিনের এই সময়টাতে তুর্য কখনো স্মোক করে না, তবু আজ এই সিগারেটের নেশা যেন মাথায় চড়ে যাচ্ছে।